অর্কের কথা শুনে মন্ত্রমুগ্ধ হয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে নীরা। ভাবছে, আমাকে নিয়ে বাজে মন্তব্য শুনেও যে মানুষটার বিন্দুমাত্র অভিমান নেই আমার ওপর, সে আচ্ছাই হোক, আমাকে কখনো ধোঁকা দেবে না। নীরা কাঁদতে কাঁদতে অর্ককে জড়িয়ে ধরেছে। অর্ক বুঝতে পেরেছে নীরার মনের অবস্থা। অর্ক জড়িয়ে নিয়েছে নীরাকে। হে পাগলি, কাঁদছো কেন? কই, কাঁদছি না তো। এটা কষ্টের কান্না না, এতটা সুখী হব কখনো ভাবিনি, তাই চোখের জল আটকাতে পারলাম না। আর কোনো দিন যেন কাঁদতে তোমাকে না দেখি, তাহলে কিন্তু অনেক রাগ করবো। এবার একটু হাসো না প্লিজ। ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে অর্ককে ছেড়ে পাশে গিয়ে বসল নীরা। নীরা, হুম। আজ আমি বাসায় ফিরবো না, একটা জরুরি কাজে বাইরে যেতে হবে। কোথায় যাবে? অফিসের কাছে ঢাকার বাইরে যেতে হবে, কাল চলে আসবো। তোমার কোনো সমস্যা হবে না তো? না, আমি থাকতে পারবো, কিন্তু কখন যাবে? এই তো একটু পর বের হবো। কোনো কিছু লাগবে? প্যাকিং করে দেব? না, জাস্ট এক রাতের ব্যাপার, কোনো কিছুর প্রয়োজন নেই। সাবধানে থেকো। কিছুক্ষণ পর নীরার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল অর্ক। উদ্দেশ্য নীরার বাড়িতে যাবে। এই নিয়ে নীরার সাথে কোনো কথা বলেনি অর্ক। নীরাকে সবচেয়ে বড় সারপ্রাইজ দেবে এটা ভেবেই কিছু বলেনি নীরাকে। ঢাকা থেকে নীরার বাড়ির দূরত্ব অনেক, পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যাবে। অর্কর সাথে কাউকে নিয়ে যায়নি, অর্ক নিজেই ড্রাইভ করে যাচ্ছে। ঢাকার শেষ প্রান্তে এসে কাউকে দেখে চোখ আটকে যায় অর্ক। আর কেউ নয়, অর্কের প্রথম ওয়াইফ। বেশ ভালোই চলছে মনে হচ্ছে। দিব্যি হাসি খুশি আছে, সাথে একজন আছে কিন্তু সম্পূর্ণ অপরিচিত। অর্ক এর আগে কখনো দেখেনি লোকটাকে, হয়তো নতুন কাউকে আবার ফাঁসিয়েছে মেয়েটা। কে জানে ছেলেটার কপালে কি আছে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে গাড়িতেই বসেছিল অর্ক। ভাবনায় গভীরভাবে বেরিয়ে এসে আবার চলতে শুরু করলো। বিকেল হয়ে এসেছে, ব্যস্ততম নগরী পার করে এসেছে অর্ক। রাস্তায় গাড়ি খুব বেশি নেই, শা শা শব্দে আপন গতিতে এগিয়ে যাচ্ছে অর্কের গাড়ি। গন্তব্য নীরার বাড়ি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে, এখনও নীরার বাড়ি পৌঁছতে পারেনি অর্ক। গ্রামের সরু আঁকাবাঁকা রাস্তায় ধীরে ধীরে চলছে অর্ক। নীরার বাড়িও চেনে না, কিন্তু সম্মানীয় লোক হওয়ায় খুব সহজে খুঁজে পাবে, অর্কর এমন ধারণা ছিল। নীরা যে স্কুলে পড়াশোনা করত সেই স্কুলের পাশে গিয়ে গাড়ি থেকে নামলো। আশেপাশে তেমন কাউকে দেখছে না যার কাছে জিজ্ঞেস করবে, কিন্তু যার বাড়িতে যাবে তার নামটাই জানে না অর্ক, শুধু নীরার নামটাই জানে। খানিকটা দূরে লক্ষ্য করলো মাঝবয়সী কিছু লোক দাঁড়িয়ে আছে। অর্ক তাদের দিকে এগিয়ে গিয়ে সালাম দিল। সেখানে উপস্থিত মধ্যে একজন সালামের উত্তর দিয়ে অর্ককে জিজ্ঞেস করলো, আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমাকে চেনার কথাও না, আমি ঢাকা থেকে এসেছি। ও আচ্ছা, কোথায় যাবেন? আমি নীরাদের বাড়িতে যেতে চাইছি, কিন্তু ওনাদের বাড়িটা আমি ঠিক চিনি না। নীরা তো বাড়িতে থাকে না, বছর দুয়েক আগে কারোর সাথে চলে গেছে। আমি নীরার বাবার সাথে কথা বলতে এসেছি। নীরাকে আমার কোনো প্রয়োজন নেই, আমাকে যদি ওনার বাড়িতে একটু পৌঁছে দিতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা চলুন আমার সাথে, আমি নিয়ে যাচ্ছি। একজনকে সাথে নিয়ে অর্ক ছুটল নীরার বাড়ির উদ্দেশ্যে। যেদিকে যাচ্ছে অর্ক ওই দিকে দিয়েই এসেছে, বাড়িটা না চেনায় আবার যেতে হচ্ছে। খুব বেশি দূর নয়, খুব তাড়াতাড়ি পৌঁছে গেল অর্ক। সাথে যাওয়া লোকটি নীরার বাবাকে ডেকে অর্ককে সেখানে রেখে চলে আসলো। বাড়ির ভিতরে নিয়ে যায় অর্ককে। অর্ক খেয়াল করলো বাড়িটা একদম অগোছালো, সব কিছু অযত্নে পড়ে আছে অনেক দিন যাবত। নীরার বাবা মাকে দেখেও বোঝা যাচ্ছে খুব একটা সুখে নেই তারা, মনে কোনো রকম শান্তি নেই, হয়তো একমাত্র মেয়েকে হারিয়ে পাগল প্রায় হয়ে আছে। বাড়ির যত্ন দূরে থাক, নিজেদের যত্ন নিতেই ভুলে গিয়েছে তারা। অর্ককে নিয়ে নীরার রুমে বসতে দিল। ভালোভাবে রুমের চারিদিকে চোখ বুলিয়ে নিল অর্ক। নীরার পড়ার টেবিলে কাচের ফ্রেমে একটা ছবি রয়েছে নীরার, হয়তো অনেক দিন যাবৎ কারো হাত পড়েনি ছবিতে। ধুলো ময়লা পড়ে আবছা হয়ে আছে ছবিটা। অর্ককে বসিয়ে নামাজ আদায় করতে গিয়েছিল নীরার বাবা। নামাজ শেষ করে এসে বলল অর্কর সম্মুখে, কে তুমি বাবা? তোমাকে ঠিক চিনতে পারলাম না। আমি অর্ক, আপনি আমাকে চিনবেন না, আমি ঢাকা থেকে এসেছি।
নীরার ব্যাপারে আপনাদের সাথে কথা বলতে। তুমি কিভাবে চেনো নীরাকে? আর তার হয়ে বলতে এসেছো আমাদের? নীরার ব্যাপারে আমি কোনো কথাই বলতে চাই না। যে মেয়ে আমাদের সম্মানের কথা না ভেবে রাতের আধারে অন্য ছেলের হাত ধরে বেরিয়ে যেতে পারে, তার বিষয়ে কি বলবে তুমি? হয়তো অনেক সুখেই আছে, সুখে থাকুক, এইটুকুই চাই। কিন্তু কোনো কথা বলতে চাই না নীরার ব্যাপারে। ভুল মানুষ করে। নীরা নয় একটা ভুল করে ফেলেছে, তাই বলে আপনি বাবা হয়ে নীরাকে ক্ষমা করতে পারবেন না? আচ্ছা, আগে তুমি বলো তো বাবা, নীরার সাথে কিসের সম্পর্ক তোমার? আমি যতদূর জানি নীরা যার সাথে গিয়েছিল সে তুমি নও। তাহলে কোনো সম্পর্ক থেকে তুমি নীরার হয়ে কথা বলতে এসেছো? আমারটা নয় পরেই জানবেন, প্রথমে নীরার বিষয়ে আমি কথা বলতে চাই। বলো, কি বলতে এসেছো? অর্ক এক এক করে নীরার জীবনে ঘটে যাওয়া সব কিছু বলল নীরার বাবাকে। কথাগুলো শোনার পর নীরার বাবা মা দুজনেই হাউমাউ করে কেঁদে উঠল, নিজেদের সমস্ত দোষ দিতে শুরু করলো। আমার মেয়ের এমন অবস্থার জন্য আমিই দায়ী। কেন আমি মেয়ের সামান্য ভুলটুকু ক্ষমা করে নীরার খোঁজে নিলাম না? হয়তো তাহলে মেয়েটাকে নরকে পচে মরতে হতো না। নিজের মিথ্যে সম্মানের জন্য নীরার জীবনটা শেষ করে দিলাম আমরা। তুমি আমাকে নীরার কাছে নিয়ে যাও। আমি মা হয়েও নীরার সঙ্গে কেন কথা বললাম না সেদিন? নীরা হয়তো এসবই বলতে চাচ্ছিল বারবার। আপনি শান্ত হয়ে বসুন, নীরা এখন সম্পূর্ণ নিরাপদে আছে। অর্কের কথায় কিছুটা স্বস্তি পেয়েছে দুজনে। অনেক কিছু বুঝিয়েছে তাদের, কিন্তু অর্ক নীরাকে বিয়ে করেছে এটা এখনো পর্যন্ত বলেনি। এশার নামাজের সময় হয়ে গিয়েছে। নীরার বাবা অর্ককে বসিয়ে নামাজ আদায় করতে বেরিয়ে গেল। নীরার মায়ের সাথে অনেক বিষয় নিয়েই কথা বলল অর্ক। কিছুটা স্বাভাবিক হয়েছে নীরার মা। নীরার বাবা নামাজ শেষ করে আসতেই অর্ককে ফ্রেশ হয়ে আসতে বলে নীরার মা মানে অর্কের শাশুড়ি। অর্ক ফ্রেশ হয়ে আসতেই দুজনকে খাবার টেবিলে ডাকলো নীরার মা। অল্প সময়ের মধ্যেই অর্ককে খুব আপন করে নিয়েছে দুজনে। খাবার টেবিলে অনেকবার জিজ্ঞেস করেছে নীরাকে নিয়ে কোথায় আছে, কেমন আছে, কি করছে। সব প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছে অর্ক। শুধু এটুকু বলেছে নীরার সাথে দেখা হলে তার থেকেই জেনে নেবেন। অর্ক ভেবেছিল রাতে ওনাদের সাথে কথা বলে চলে আসবে। শহরে পৌঁছতে খুব বেশি সময় লাগবে না। শহরে এসে কোনো এক হোটেলে রাত কাটিয়ে সকালে তাদের বাড়ি গিয়ে তাদের সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। কিন্তু নীরার বাবা মা কেউ তাকে রাতে ছাড়ল না। রাতে তাদের বাড়িতেই থাকতে বলল। অর্ক তাদের কথা ফেলে দিতে পারল না। রাতে নীরার রুমেই তার থাকার ব্যবস্থা করলো। অর্ককে রেখে দুজনে চলে গেল ঘুমাতে। অর্ক সারাদিন জার্নি করে বেশ ক্লান্ত। ঘুমে দু চোখ এক হয়ে আসছে। ঘুম রাজ্যের সমস্ত ঘুম যেন অর্কের চোখে ভর করেছে। ঘুমিয়ে পড়েছে অর্ক। নীরার বাবা মা কিছুতেই ঘুমাতে পারছে না। অজানা এক অনুভূতি কাজ করছে তাদের মনে। একদিকে মেয়ের জীবন নষ্ট হওয়ার জন্য নিজেদের দায়ী করছে, অন্যদিকে মেয়েকে ফিরে পাওয়ার আনন্দ। এসব নিয়ে ভাবতে ভাবতে তারাও কখন ঘুমিয়ে পড়েছে সেটা নিজেরাও জানে না। ভোর হয়ে এসেছে। মোয়াজ্জিনের কণ্ঠে আজানের মিষ্টি সুর ভেসে আসছে। অর্ক এখনো ঘুমিয়ে আছে। নীরার বাবা বিছানা ছেড়ে উঠে মসজিদের দিকে যাচ্ছে। নামাজ আদায় করে এসে নীরার বাবা বসে আছে। অপেক্ষার সময় যেন কাটছে না। কখন নীরার কাছে যাবে, কখন মেয়ের মুখে বাবা ডাক শুনবে। প্রতিটা মুহূর্ত এক একটা বছরের সমান মনে হচ্ছে। অর্কের ঘুম ভেঙেছে। ফ্রেশ হয়ে সবার সাথে হালকা কিছু খাবার পেটে পড়ে নীরার মা বাবাকে নিয়ে রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। পৌঁছতে প্রায় বিকেল হয়ে যাবে। অর্কর অভ্যেস টপ স্পিডে গাড়ি চালানো, কিন্তু এদের নিয়ে ওভাবে গাড়ি ড্রাইভ করা ঠিক হবে না। তাই স্বাভাবিকভাবে যাচ্ছে অর্ক। দুপুর হয়ে গিয়েছে। সকালে হালকা খাবার খাওয়াই এখন পেটে ইঁদুর দৌড়চ্ছে। অর্ক একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্কিং করলো। বাবা অর্ক, এখানে থামলে কেন? সকালে তো খাবারে উঠে পড়লেন, বাসায় নীরার ওখানে পৌঁছতে প্রায় বিকেল হয়ে যাবে, তাই লাঞ্চটা এখানে সেরে নিলে ভালো হয়। তোমার বোধহয় অনেক ক্ষুধা লেগেছে, তুমি লাঞ্চ করে আসো। এটা কি করে হয়? আমি একা কেন খেতে যাব? আপনারা নামুন, একসাথে লাঞ্চ করব। নীরার বাবা মা ভেতরে যেতেই একটু ইতস্তত বোধ করছে। এর আগে এত বড় রেস্টুরেন্টে কখনো যাওয়া হয়নি তাদের। অর্ক তাদের একটা টেবিলে বসিয়ে খাবার অর্ডার করলো। এর মাঝেই অর্কের ফোন বেজে উঠল। অর্ক স্ক্রিনে তাকিয়ে দেখল নীরা। আপনারা শুরু করুন, আমি কথা বলে আসছি। অর্ক হোটেলের বাইরে আসতে আসতে ফোনটা কেটে যায়।
তাই অর্ক নীরাকে কল করে। হ্যাঁ নীরা, বলো। কি ব্যাপার, এত বিজি? তুমি কাল বেরিয়েছো, এখনো পর্যন্ত 1 মিনিট ফোন দিলে না। কতটা টেনশনে আছে আমি তুমি বুঝতে পারছো? রাত থেকে কতবার ট্রাই করেছি, তোমার নাম্বারে কলই যাচ্ছে না। সরি, এই যে কান ধরছি। খুব ব্যস্ত ছিলাম আর নেটওয়ার্ক পাচ্ছিলাম না, তাই হয়তো ফোন আসেনি। আমি চলে এসেছি, বিকেলের মধ্যে বাসায় ফিরবো। তুমি টেনশন নিও না। হয়েছে, তাড়াতাড়ি চলে এসো। ওকে। নীরার সাথে কথা শেষ করে অর্ক খাবার টেবিলে গিয়ে বসলো। তাদের সাথে খাওয়া শেষ করে আবার রওনা হলো। অর্ক এখনো পর্যন্ত বুঝতে দেয়নি নীরা তার বিবাহিত স্ত্রী, তাদের একমাত্র মেয়ের হাজবেন্ড অর্ক। এমনভাবে তাদের সাথে মিশেছে, তারা দুজনেই মনে করেছে নীরা হয়তো পরিচিত কেউ অর্কর। বিকেলে 4টে নাগাদ অর্ক তার বাসায় পৌঁছলো। নীরা এখনও জানে না তার জন্য এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। অর্ক গাড়িটা বাসায় পার্ক করে তাদের নিয়ে ভিতরে যাচ্ছে। এটা কার বাসা বাবা অর্ক? আমাদের এখানে নিয়ে আসলে কেন? নীরা কোথায়? এটা আমার বাসা। আমাদের আগে নীরার কাছে নিয়ে চলো বাবা, মনটা খুব ছটপট করছে মেয়েটাকে দেখার জন্য। একটু অপেক্ষা করুন, আমার সাথে ভিতরে চলুন। কথা বলতে বলতে তাদের নিয়ে ভিতরের দিকে যাচ্ছে অর্ক। রুমের দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালো অর্ক। নীরা জানে অর্কই এসেছে। অর্ক এমন সময় আসবে এটাই বলেছিল ফোনে। অর্ক দরজার সামনে দাঁড়িয়ে আছে। অর্ক পেছনে দাঁড়িয়ে আছে নীরার বাবা মা। নীরা এসে দরজা খোলে, খেয়াল করেনি অর্কের পিছনে কেউ দাঁড়িয়ে আছে। নীরা নিচের দিকে তাকিয়েছিল। কেমন মানুষ তুমি? সেই কাল বেরিয়েছো বাসা থেকে, পৌঁছে 1 মিনিট কল পর্যন্ত দাওনি। অর্ক কোনো উত্তর দেয়নি। নীরার কথা শুনে নীরার বাবা মা কিছুটা ভিমড়ি খেয়ে যায়। নীরা অর্কের সাথে এভাবে কথা বলছে। কোনো অধিকার না থাকলে নীরা অর্ককে এভাবে বলতে পারতো না। নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাদের মনে। অর্কর উত্তর না পেয়ে মাথা তুলে অর্কের দিকে তাকাতেই নীরা অবাক। অর্কর পিছনে তার মা বাবা দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নীরা। একবার অর্কের দিকে তাকাচ্ছে, আবার তার মায়ের মুখের দিকে। বাকরুদ্ধ হয়ে গিয়েছে সে। নিরাপত্তা ভাঙল অর্কের কথায়। আমাদের এখানে দাঁড় করিয়ে রাখবে নাকি ভিতরে যেতে দেবে? নীরা চোখের পানি ছেড়ে দিয়েছে। কান্না করতে করতে তার মাকে জড়িয়ে ধরেছে। নীরা মা বাবা দুজনেই নীরাকে জড়িয়ে কাঁদছে। অর্ক বুঝতে পেরেছে এতদিনের জমানো আবেগ কেউ ধরে রাখতে পারেনি, তাই অর্কও কিছু বলছে না। সবার কান্না দেখে অর্কের চোখের কোণেও জল চলে এসেছে। অর্ক বাবা মায়ের ভালোবাসা কখনো বুঝতে পারেনি। সেও ভাবছে যদি তার বাবা মা থাকতো তাহলে তাকেও নিশ্চয়ই এভাবেই ভালোবাসতো। নীরা, আমার তরফ থেকে সামান্য গিফট তোমার জন্য। তোমার বাবা মাকে আমি ফিরিয়ে এনে দিয়েছি। তোমরা কথা বলো, আমি রুমে যাচ্ছি। খুব ক্লান্ত লাগছে, ফ্রেশ হয়ে আসি। নীরা মাথা নেড়ে সম্মতি জানালো। অর্ককে কিছু বলার ভাষা নেই তার। অর্ক চলে যাওয়ার পর নীরার মা নীরাকে জিজ্ঞেস করলো, কে এই অর্ক আর তাদের মাঝে কিসের সম্পর্ক? সৃষ্টিকর্তা ছাড়া অন্য কাউকে যদি ঈশ্বর হিসাবে মানা যেত তাহলে আমি অর্ককে মানতাম। অর্ক আমাকে নতুন জীবন দিয়েছে, অন্ধগলি থেকে তুলে এনেছে, সমাজের পরিচয় দিয়েছে, স্ত্রীর অধিকার দিয়েছে। আমার মাঝে মাঝে সন্দেহ হয় মা, অর্ক মানুষ নাকি অন্য কিছু। হয়তো পূর্বজন্মে কোনো পুণ্য করেছিলাম, তাই অর্কর মতো কাউকে খুঁজে পেয়েছি। ভুল জীবনে একবার করেছিলাম, সেটা কাব্যকে বিশ্বাস করে, কিন্তু সে আমার বিশ্বাসের দাম দেয়নি। অর্কর সাথে দেখা না হলে হয়তো সারা জীবন অন্ধকারে কাটিয়ে দিতে হতো। অর্ক তোমাদের ওখানে গিয়েছে সেটা আমি জানতাম না, আমাকে না বলেই গিয়েছিল তোমাদের কাছে। নীরার কথা শুনে তারাও বাকরুদ্ধ হয়ে গিয়েছে। ভাবছে আজকাল অর্কের মতো মানুষ পৃথিবীতে আছে এটা বিশ্বাস করা বড় দায়। যেখানে আজ সবাই নিজের স্বার্থের জন্য মরিয়া, সেখানে অর্ক একদম আলাদা। অর্ক ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে আসতেই নীরার বাবা অর্ককে বুকে জড়িয়ে নিল। 2-1 ফোঁটা চোখের জলও গড়িয়ে অর্কের কাঁধে পড়ছে। সেটা অর্ক বুঝতে পারছে। নীরা আজ সব পেয়েছে, অপূর্ণতা বলে কিছু নেই তার। অর্ক পেয়েছে মা বাবা, বাবা মায়ের ভালোবাসা কেমন হয় অর্ক আজ বুঝতে পেরেছে। কষ্ট বলে কিছু নেই তাদের। 4 বছর পর অর্ক আর নীরার ঘর আলো করে এসেছে ফুটফুটে রাজকন্যা। নাম রেখেছে অনিশা। আজ অনিশার দ্বিতীয় জন্মদিন।
জন্মদিন উপলক্ষে বেশ বড় আয়োজন করেছে অর্ক। পরিচিত প্রায় সবাইকেই ইনভাইট করেছে। নীরার বাবা মা দুজনেই এসেছে। অর্ক অফিস থেকে ফিরলেই কেক কাটবে অনিশা। সবাই অর্কের জন্য অপেক্ষা করছে। অর্ক একটা লেট করেই এসেছে। কাজের চাপে সময় মতো বের হতে পারেনি অর্ক। অর্ক লেট করে আসার জন্য নীরা গাল ফুলিয়ে রুমে বসে আছে। অর্ক বাসায় আসতেই, পাপা পাপা, জি মামুনি। মাম্মাম তোমার উপর অনেক ক্ষেপে আছে, অনেক বকেছে তোমাকে মাম্মাম। আমি গিয়েছিলাম মাম্মামের কাছে, মাম্মাম আমাকেও অনেক বকেছে। তাই তোমাকে বকেছে? এত সাহস তোমার মামামের? খুব করে বকে দেবো, ঠিক আছে মামুনি? ঠিক আছে। অনিশার সাথে কথা বলে অর্ক রুমে গেল নীরার রাগ ভাঙিয়ে নীরাকে নিয়ে আসতে। অনিশা অর্কের পিছনে পিছনে গিয়েছে, সেটা অর্ক খেয়াল করেনি। অর্ক রুমে যেতেই নীরা মুখ ফিরিয়ে অন্যদিকে ঘুরে বসল। রাগ হয়েছে বুঝি? একটা কাজে আটকে গেছিলাম, তাই আসতে একটু লেট হয়েছে। তুমি থাকো তোমার কাজ নিয়ে, আমাদের নিয়ে ভাবতে হবে না। চলে যাও আবার অফিসে। অর্ক বুঝেছে আজ অভিমানটা একটু বেশিই করেছে। নীরার সামনে দাঁড়িয়ে এক টানে নীরাকে তুলে বুকে জড়িয়ে নিল অর্ক। আলতো করে নীরার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। অনিশা পিছনে দাঁড়িয়ে দেখছে, সেটা অর্ক খেয়াল করেনি। অর্ক নীরার ঠোঁটে কিস করতে যাবে, এমন সময় নীরা দেখল অনিশা পিছনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। নীরা অর্ককে সরিয়ে দিল। এখনো রাগ কমেনি? দাঁড়াও, রাগ ভাঙিয়ে দিচ্ছি। এই দাঁড়াও, দুষ্টুমি করো না। অনিশা দাঁড়িয়ে আছে তোমার পিছনে। অর্ক লজ্জায় মাথা নিচু করে ফেলেছে। অনিশা বলল, পাপা তুমি মাম্মামকে নিয়ে আসো, আমি নানুকে বলি তুমি হামি দিয়ে মাম্মামের রাগ ভাঙিয়েছো। অনিশার কথা শুনেই দুজনে আনিশার দিকে হাঁ করে তাকিয়ে আছে। দুজনেই অবাক, বলে কি মেয়েটা। অনিশা যাওয়ার জন্য পা বাড়িয়েছে, তখনই দুজনে দৌড়ে গিয়ে অনিশাকে আটকায়। অর্ক আনিশাকে কোলে তুলে নেয়। নীরা আনিশাকে অন্য কিছু বলে ভুলিয়ে রাখে, কারণ এটা বললে দুজনেই লজ্জা পাবে। অনিশাকে নিয়ে নিচে গিয়ে জন্মদিনের কেক কাটে। সবাইকে সাথে নিয়ে অনেক আনন্দ করেই অনুষ্ঠান শেষ করে। সবাই বিদায় নিয়ে চলে যায়। এরকম ছোট ছোট মান অভিমান, দুষ্টুমি ভরা ভালোবাসা অনিশাকে নিয়ে হেসে খেলে সময় কেটে যায় নীরার। অর্ক অফিসের পর সম্পূর্ণ সময় নীরা আর অনিশাকে দিতে চেষ্টা করে। ভালোবাসার কোনো কমতি নেই তাদের সংসারে। অর্কের ভালোবাসায় নীরা ভুলে গিয়েছে তার কালো অতীত। অর্কের ভালোবাসার সাগরে ভেসে থাকে সারাক্ষণ। অর্কর জন্য নিজেকে বিলিয়ে দিতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ নেই নীরার মনে। অর্কও নীরার দ্বারা খুঁজে পেয়েছে জীবনের মানে। খুব ভালোবাসে নীরাকে, নিজের বুকে সারা জীবন আগলে রাখবে নীরাকে। ভুল ত্রুটি কিছু থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।